অষ্টম শ্রেণী তৃতীয় পাঠের অন্তর্গত প্রথম কবিতা পরবাসী আলোচনায় সমস্ত শিক্ষার্থীকে স্বাগত জানাই। পরবাসী যে শব্দটি এসছে প্রবাসী থেকে, এটি স্বরভক্তি বা বিপ্রকর্ষের একটি উজ্জ্বল নিদর্শন। প্রবাসী বলা হয় তাদেরকে যারা নিজ বাসস্থান ছেড়ে ভিন দেশ বা অন্যত্র গিয়ে অবস্থান করেন, তারাই এক কথায় পরবাসী, বিদেশে বসবাসকারী। কবিতার কবি বিষ্ণু দে, বানানটার দিকে একটু লক্ষ্য রাখবে। বিষ্ণু বানান লেখার সময় মধ্যশয় মধ্যনয় হ্রস্বও কিন্তু নিচে দেওয়া হয়েছে। এখন সেই পিঠে পুটলি দিয়ে মধ্যশয় মধ্যনয় হ্রস্বও দেওয়া হয় না। বানানটার দিকে লক্ষ্য রাখো যে কিভাবে লিখতে হবে আধুনিক বানান রীতি অনুযায়ী। বিষ্ণু দে রবীন্দ্র পরবর্তী বাংলা আধুনিক কাব্য সাহিত্যের অন্যতম একজন শ্রেষ্ঠ কবি এবং চিন্তাশীল ব্যক্তিত্ব। 1909 খ্রিস্টাব্দের 18 জুলাই কলকাতার পটলডাঙ্গার বিখ্যাত শ্যামাচরণ দে বিশ্বাস পরিবারে জন্মগ্রহণ করেন। 1934 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে MA পাস করার পূর্বেই তার প্রথম কাব্যগ্রন্থ উর্বশী ও আর্টেমিস প্রকাশিত হয় 1932 খ্রিস্টাব্দে। এছাড়া চোরাবালি, পূর্বলেখ, সন্দীপের চর, অন্নিষ্ট, নাম রেখেছি কোমল গান্ধার, স্মৃতিসত্তা ভবিষ্যৎ, সেই অন্ধকার চাই, উত্তরে থাকো মৌন প্রভৃতি তাঁর লেখা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। রুচি ও প্রগতি, সাহিত্যের ভবিষ্যৎ, সাহিত্যের দেশ বিদেশ, মাইকেল, রবীন্দ্রনাথ ও অন্যান্য জিজ্ঞাসা প্রভৃতি তাঁর লেখা বিশিষ্ট প্রবন্ধ গ্রন্থ। তিনি অনেক সাহিত্য পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। প্রথম জীবনে কল্লোল, পরবর্তীকালে পরিচয়, বহু বিদেশি কবিতার বাংলা অনুবাদও তিনি করেছেন। তাঁর কবিতায় রাজনীতি, সামাজিক আন্দোলনের প্রতি অনুরাগ, ব্যঙ্গপ্রিয়তা, ইতিহাসবোধ, ছন্দের সুচারু ব্যবহার, অপ্রত্যাশিত মিলের চমক, শব্দপ্রয়োগের নৈপুণ্য, সর্বোপরি দুর্বোধ্যতার অভিযোগ তার কবিতার মধ্যে পাওয়া যায়। তার কবিতা মার্জিত মননের অনিন্দ রূপলেখা। 1965 খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি পুরস্কার, 1973 খ্রিস্টাব্দে ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান জ্ঞানপীঠ পুরস্কার, এছাড়া সোভিয়েত ল্যান্ড নেহেরু পুরস্কারেও সম্মানিত হন। ইংরেজি সাহিত্যে MA পাশ করে কলকাতার রিপন কলেজ, প্রেসিডেন্সি কলেজ, মৌলানা আজাদ কলেজ এ কর্মজীবনের মধ্য দিয়ে 1982 খ্রিস্টাব্দের 3রা ডিসেম্বর তিনি ইহলোক ত্যাগ করেন। পরবাসী বর্তমান পরিবেশের প্রেক্ষাপটে এক অসাধারণ কবিতা। এই কবিতার 5টি প্যারাতে কবি তার সুনিপুণ দক্ষতায় ফুটিয়ে তুলেছেন অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে নিয়ে প্রশ্ন। কবিতাটি নেওয়া হয়েছে তুমি শুধু 25শে বৈশাখ নামক কাব্যগ্রন্থ থেকে। দুই দিকে বন, মাঝে ঝিকিমিকি পথ, এঁকে বেঁকে চলে প্রকৃতির তালে তালে, মাত্রাবৃত্ত ছন্দে 6-6-2 মাত্রায় মধ্যম লয়ে কবিতা এগিয়েছে। প্রথমেই প্রকৃতির উজ্জ্বল চিত্র, যেখানে দুদিকে লক্ষ্য করা যাচ্ছে বন, মাঝখানে ঝিকিমিকি পথ। ঝিকিমিকি বলতে এখানে বোঝানো হচ্ছে আলোয় দীপ্ত। দুদিকে বন, মাঝের পথকে এক কথায় কি বলে জানো? বিথি, বয় দীর্ঘই থয় হর্ষই। তো এই বনবিথিকার রাস্তা এঁকে বেঁকে প্রকৃতির তালে তালে এগিয়েছে। অর্থাৎ এই যে রাস্তা, এটা কিন্তু মনুষ্য সৃষ্ট নয়, এই রাস্তা প্রকৃতি নিজে সৃষ্টি করেছে, সেই পথেই মানুষ ব্যবহার করছে, তাই বলা হয়েছে প্রকৃতির তালে তালে।
রাতের আলোয় থেকে থেকে জলে চোখ। রাত্রি যখন ঘনিয়ে আসে, আধার যখন ঘনিয়ে আসে, এখানে থেকে থেকে হঠাৎ হঠাৎ করে কিছু চোখ জ্বলে ওঠে, উজ্জ্বল চোখের দেখা মেলে। নেচে লাফ দেয় কচি কচি খরগোশ। সদ্যজাত খরগোশ, খরগোশ সম্পর্কে তোমরা প্রায়ই অবহিত। সেই বনপথে খরগোশেরা আনন্দে নেচে নেচে লাফ দেয়, তাদেরই চোখগুলো রাতের আলোয় জ্বলতে থাকে। আমরা জানি যে কোনো সাপদ প্রাণীর চোখ রাতের অন্ধকারে জ্বলে, এখানে সেটিই বলা হচ্ছে। অর্থাৎ নির্ভয় বিচরণ ক্ষেত্রে উজ্জ্বল প্রাণচঞ্চল খরগোশদের প্রথম প্যারাতে আমরা লক্ষ্য করলাম। নিটোল টিলার পলাশের ঝোপে দেখেছি হঠাৎ পুলকে বনময়ূরের কত্থক। আধুনিক কবিতা মানেই চিত্রকল্পের ব্যবহার, যা কবি জীবনানন্দের কবিতা থেকে শুরু হয়েছিল। বিষ্ণুদেও এখানে ব্যতিক্রম নয়। নিটোল টিলা, নিটোল টোল পড়েনি, সুগোল, আর টিলা হচ্ছে ক্ষুদ্র পাহাড়, উঁচু স্তূপ। সেই উঁচু টোল পড়েনি সুডোল এরকম স্তূপের পাশে পলাশের ঝোপ। পলাশ হলো এক ধরনের বৃক্ষ জাতীয় গাছ, যার কথা তোমরা বিভিন্ন গানে এবং বসন্তের বর্ণনায় শুনেছ। রাঙা পলাশ ফুল কিভাবে বসন্তকালীন প্রকৃতিকে সাজিয়ে তোলে, সেই পলাশের ঝোপ। সেখানে কবি লক্ষ্য করেছেন হঠাৎ পুলকে বনময়ূরের কত্থক। পুলকে মানে আনন্দে, অর্থাৎ রোমাঞ্চিত হয়ে বনময়ূর, বনে অবস্থান করা ময়ূর কত্থক নৃত্য নাচছে। কত্থকটা কি না, কত্থক হলো ভারতীয় ধ্রুপদী 8 প্রকার নৃত্যের অন্যতম। কথাকার থেকেই কত্থক শব্দের উৎপত্তি। কত্থক নাচের মধ্য দিয়ে আসলে কোনো ঘটনা বা গল্পকে প্রকাশ করা হতো। সময়ের বিবর্তনে এই কত্থক নাচের মধ্য দিয়ে ঈশ্বরের বন্দনা করা হয়। এই উচ্চাঙ্গ নৃত্য পদ্ধতি জয়পুর, লখনৌ এবং বেনারস ঘরানার নৃত্যশৈলীতে পরিপূর্ণ। বিরজু মহারাজ, উমা শর্মা, শোভনা নারায়ণ এই কত্থক শিল্পীদের মধ্যে অন্যতম। উত্তর ভারতে এর বহুল প্রচলন রয়েছে। সেই বনময়ূরের নাচকে কবি পুলকিত কত্থক নৃত্যের মতো বলে বর্ণনা করলেন। তাঁবুর ছায়ায় নদীর সোনালি সেতারে মিলিয়েছে তার সুষমা। তাঁবু অস্থায়ী বাসস্থান, শিবির ফেলা হয়েছে এই প্রকৃতির প্রেক্ষাপটে। সেই তাঁবুর ছায়া গিয়ে পড়েছে নদীতে। যে নদীর তাঁবুগুলো সাধারণত নদী তীরেই ফেলা হয় মনোরম প্রাকৃতিক পরিবেশের জন্য, নদীকে বলা হচ্ছে কবির কথায় সোনালি সেতার। সেতার হলো এক বিশেষ বাদ্যযন্ত্র। ফার্সি সেহ কথার অর্থ হচ্ছে তিনটি তার থাকে বলে এই বাদ্যযন্ত্রের নাম সেতার। আর সোনালি কথাটির মধ্য দিয়ে কবি আসলে মানুষের গৌরবময় ও স্বাচ্ছন্দ্যপূর্ণ অতীত জীবনের প্রতি ইঙ্গিত করছেন, যা মানুষের সুখ স্বপ্নকে জাগিয়ে তুলছে। এই নদীর তীরেই তো মানুষের সভ্যতার শুভ সূচনা হয়েছিল। তাই তাঁবুর ছায়ায় এই সোনালি সেতারের মতো মিলিয়ে দেওয়া যাচ্ছে তার সুষমা অর্থাৎ শোভা, সৌন্দর্যকে মিলিয়ে দেওয়া হচ্ছে। চুপি চুপি আসে নদীর কিনারে
জল খায়। কে? নদী ধারে তাঁবু ফেলে কবি এই দৃশ্য লক্ষ্য করলেন। নদীর কিনারে জল খেতে দেখলেন। কাকে? না, শুনেছি সিন্ধু মুনির হরিণ আহ্বান। কবি সবসময় পৌরাণিক তথ্যকে তার কবিতায় তুলে ধরতে পছন্দ করেন। এখানে সিন্ধু মুনির কথার উল্লেখ আছে। সিন্ধু মুনি হল রামায়ণের বিখ্যাত সেই মুনি, যিনি অন্ধ পিতামাতার জন্য জল সংগ্রহে গিয়েছিলেন, আর মৃগয়ারত রামের পিতা রাজা দশরথ কলসিতে জল ভরা এই সিন্ধু মুনির জলশব্দ শুনে হরিণ ভেবে শব্দভেদী বাণ নিক্ষেপ করলে সিন্ধু মুনি তীরের আঘাতে প্রাণ হারান। মৃত্যুর পূর্বে তিনি দশরথকে তার পিতামাতার অসহায়তার কথা জানিয়ে যান। পরে দশরথ সেই অন্ধ দম্পতির কাছে উপস্থিত হলে তারা রাজা দশরথকে পুত্র শোকে প্রাণ ত্যাগ করতে হবে এই অভিশাপ দিয়ে স্বর্গে আরোহণ করেন। সেই সিন্ধু মুনির কথা এখানে বলা হচ্ছে। সেই সিন্ধু মুনির হরিণ আহ্বান, অর্থাৎ হরিণকে ডাকার মতো যেন জল খাওয়ার শব্দ কবি অনুভব করছেন সেই নদীর কিনারে। চিতা চলে গেল লুব্ধ হিংস্র ছন্দে, বন্য প্রাণের কথাকলি বেগ জাগিয়ে। নদীটির মানে সমস্ত প্রাণী জল খেতে আসে, সেখানে চিতাবাঘও এসেছে, কিন্তু সে চলে রাজকীয় ছন্দে। লুব্ধ, লোভ থেকে লুব্ধ কথাটি এসছে, অর্থাৎ লোলুপ। হিংস্র ছন্দে, চিতার যেহেতু মাংসাশী প্রাণী, তাই তার সবসময় হিংস্র লোলুপ নজর থাকে। সেই ছন্দে সেখান থেকে সে চলে যাচ্ছে, আর বন্য প্রাণের কথাকলি বেগ জাগিয়ে। বন্য, বুনো শব্দ থেকে এসছে শব্দটি বন্য। প্রাণের কথাকলি, কথাকলি যেটি কেরলের ধ্রুপদী নৃত্য বিশেষ। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের 8 প্রকারের মধ্যে কথাকলি অন্যতম। আনুমানিক সপ্তদশ শতাব্দীতে কেরালার যুদ্ধবিদ্যার অনুসরণেই এই ধ্রুপদী নৃত্যশৈলীর কথা উঠে আসে। কথা আর কলি দুটো শব্দে শব্দটির সৃষ্টি। কথা মানে কাহিনী, আর কলি শব্দের অর্থ যুদ্ধ। পৌরাণিক দুর্যোধনবধ, অর্জুন শিবের যুদ্ধের কাহিনী এর মধ্য দিয়ে প্রকাশ করা হতো। এখানে কথাকলির মধ্য দিয়ে সেই যুদ্ধংদেহী মনোভাব চিতার আচরণে যেন স্পষ্ট হয়ে উঠেছে। আমরা কবি বিষ্ণুদের আলোচনায় আগেই বলেছি যে কবি শুধু সাহিত্য বিষয় নয়, শিল্প, সঙ্গীত এবং সংস্কৃত বিষয়েও যথেষ্ট পারদর্শী ছিলেন। তাই তার রচনায় এ ধরনের প্রসঙ্গ বারবার উঠে আসছে। তৃতীয় প্যারা পর্যন্ত আমরা বন্য পরিবেশের একটা নিপুণ চিত্র ফুটে উঠতে দেখলাম, যেখানে কচি কচি খরগোশ, বনময়ূর, হরিণের জল খাওয়া, চিতার লুপ্ত হিংস্র ছন্দে এগিয়ে যাওয়া, একটা সম্পূর্ণ বর্ণনা। তার সঙ্গে নিটোল টিলা, পলাশের ঝোপ, ঝিকিমিকি বনপথ, রাতের আধারে চোখের জ্বলে ওঠা, একেবারে পরিপূর্ণ। কিন্তু চতুর্থ প্যারা থেকে তার ব্যতিক্রম ঘটছে। এবার কবি একটু অন্য দিকে যাচ্ছেন। বর্তমানে কোথা সে বন, বসতিও কই বসেনি। সেই বন কোথায় এখন? সেই বনের চিহ্ন পাওয়া যায় না। আবার বসতিও কই বসেনি, অর্থাৎ কোথায় বসতিও তো লক্ষ্য করছেন না কবি,
যে বন কেটে ফেলা হয়েছে, বৃক্ষ সব নিধন করে ফেলা হয়েছে, বন্য প্রাণী লুপ্ত হয়ে গেছে, সেখানে বাসস্থান গড়ে উঠেছে, তা কিন্তু নয়। শুধু প্রান্তর শুকনো হাওয়ায় হাহাকার। এই নির্জন বন্য পরিবেশ এখন শুকনো প্রান্তর, হাওয়া সেখানে হাহাকার করে বেড়াচ্ছে, হাওয়া সেখানে খাঁ খাঁ ভাবে বয়ে যাচ্ছে। জঙ্গল সাফ অর্থাৎ পরিষ্কার, গ্রাম মরে গেছে, গ্রামেরও অস্তিত্ব নেই, প্রকৃতির সঙ্গে সঙ্গে গ্রামের অস্তিত্বও চলে গেছে। শহরের পত্তন নেই, নতুন করে যে শহর গড়ে উঠেছে এই জায়গাগুলোতে তা কিন্তু নয়। ময়ূর মরেছে পণ্যে, আর সৌন্দর্যের আধার ময়ূর তাও এখানে লক্ষ্য করা যাচ্ছে না। কারণ ময়ূর তো বর্তমানে বাংলাদেশে দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। তার নখ থেকে পালক, পেখম সব কিছুই মানুষ আজ তাকে বাণিজ্যিক কারণে নির্মূল করে তুলছে। এমনকি তার সুস্বাদু মাংসের লোভেও ভোগবাদী দুনিয়ায় ময়ূর হয়ে উঠেছে পণ্য, অর্থাৎ বাণিজ্যিক দ্রব্য। এবার কবির প্রশ্ন, কেন এই দেশে মানুষ মৌন অসহায়? অর্থাৎ এরকম একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে পড়েও মানুষ কেন মৌন অর্থাৎ কথা বলছে না? অসহায় অর্থাৎ নিঃসঙ্গ। কি তার কারণ থাকতে পারে? কবি সেটা বুঝতে পারছেন না। শেষ 4 লাইন প্রশ্নচিহ্নের মধ্য দিয়ে ব্যক্ত। কেন নদী, গাছ, পাহাড় এমন গৌণ? এখানে নদী গৌণ হয়ে গেছে, গাছ, পাহাড় যারা প্রাকৃতিক সম্পদ ধীরে ধীরে গৌণ হয়ে পড়ছে। মানুষ তাদের কেন গুরুত্ব দিচ্ছেন না? সারা দেশময় তাঁবু বয়ে কত ঘুরব? কবি সারা দেশময় অর্থাৎ সারা দেশ জুড়ে এভাবেই কি অস্থায়ী শিবিরের মতো ঘুরে বেড়াবেন? পরবাসী কবে নিজ বাসভূমি করবে? নির্জন প্রকৃতির সান্নিধ্যে থাকা সেই নিজ বাসভূমি ছেড়ে আজকের প্রবাসী হয়ে যাওয়া মানুষগুলি, নিজের পরিবেশ চিনতে না পারা মানুষগুলি কবে তাদের এই পুরনো পরিবেশে ফিরে আসবে? এই নিয়ে কবিতার মোক্ষম প্রশ্নটি কবিতার শেষে রাখলেন। এই কবিতায় বেশ কিছু প্রশ্ন উঠে এসছে, যার মধ্যে বিভিন্ন যে নাচের নাম রয়েছে, কত্থক, কথাকলি, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। সিন্ধুমুনি চরিত্রটি সম্পর্কে জানতে হবে। কতগুলি ব্যাকরণগত প্রশ্ন আছে যেটিও তোমাকে ভালো করে দেখতে হবে। ধ্বনিতাত্ত্বিক বিচার, জোলে, যেটা আসলে জলিয়া, জইলা, জোলে, অভিশ্রুতিজনিত পরিবর্তন। প্রবাসী থেকে পরবাসী এসছে, স্বরভক্তি বা বিপ্রকর্ষে নিদর্শন তো বললাম। চলিয়া, চইলা, চলে, চলে হলো অভিশ্রুতি নিদর্শন। আর তাম্বু থেকে তাবু এসছে, নাসিকি ভবনের নিদর্শন। ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। নিটোল, নেই, টোল, যার, না বহুব্রীহি সমাস। বনে বসবাসকারী ময়ূর, বনময়ূর, মধ্যপদলোপী কর্মধারয়ের সমাস, বা বনের ময়ূর, বনময়ূর করো সম্বন্ধ তৎপুরুষ সমাস। সিন্ধু নামক মুনি, সিন্ধুমুনি, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। নিজের বাসভূমি, সম্বন্ধ তৎপুরুষ সমাস। সেহ, তার, যার, সে তার। এটি হলো সংখ্যা বহুব্রীহি সমাস। আবার কিছু শব্দ এখানে লক্ষ্য করা যাচ্ছে, যেগুলি কিভাবে গঠিত হয়েছে দেখাতে বলেছে। সোনা যুক্ত আলি প্রত্যয় করে সোনালি। আপূর্বক হেব, হয় বয়েকার ব, হেব ধাতু অন করে আহ্বান। বনযুক্ত স্ন প্রত্যয় করে হচ্ছে বন্য। বসযুক্ত তি প্রত্যয় করে হচ্ছে বসতি। আর পরবাসযুক্ত দীর্ঘই প্রত্যয় করে হচ্ছে পরবাসী।
তো এইভাবেই প্রশ্নোত্তরগুলো তোমরা করো। আর এখানে একটা প্রশ্ন রয়েছে যে কবিতার নামকরণ কি যুক্তিযুক্ত? কবিতার নামকরণ মানুষের পরিণতির ইঙ্গিত দিয়ে নামকরণ হয়েছে, তো এটাকে আমাদের যুক্তিযুক্ত প্রমাণ করতেই হবে নিয়ম অনুযায়ী, তোমরা জানো। না হলে আমাদের যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে যে এই নাম কেন যুক্তিযুক্ত নয়। এর বিকল্প নাম আমরা ব্যবহার করতে পারি, যে সভ্যতার সংকট বা সভ্যতার কুফল ইত্যাদি বিকল্প নাম আমরা ব্যবহার করতে পারি। কবিতাটি তোমরা পড়ো, অসুবিধা হলে কমেন্ট বক্সে লিখে জানিও। আজকে এখানেই শেষ করছি, ধন্যবাদ।